আসসালামু আলাইকুম, আমি তানজিদ হাসান শুভ। আজকের ক্লাসে আমরা শিখব একটি মৌলিক সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এই প্রোগ্রামটা পারতে হইলে তোমাকে আগে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো, ছোটবেলায় তুমি পড়ছিলা মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো চলো আমরা দেখি সি প্রোগ্রামিং এর সাহায্যে আমরা এটা কিভাবে করতে পারি। ধরো 5 মৌলিক কিনা এটা আমরা কিভাবে বের করতে পারি। 5কে আমরা কি করব, 1 এবং 5-এর ভেতরে যতগুলা সংখ্যা আছে ওই সংখ্যাগুলা দিয়ে ভাগ দিব। যেমন 5কে ভাগ দিব হচ্ছে 2 দ্বারা ভাগ দিব, 5কে ভাগ দিব হচ্ছে 3 দ্বারা ভাগ দিব, 5কে ভাগ দিব হচ্ছে 4 দ্বারা ভাগ দিব। দেখো তো 5কে 2 দ্বারা কি ভাগ করা যায়? যায় না। 5কে 3 দ্বারা কি ভাগ করা যায়? যায় না। 5কে কি 4 দ্বারা ভাগ করা যায়? যায় না। এক এবং ওই সংখ্যার ভেতরে যতগুলো সংখ্যা ছিল সবগুলা দিয়ে আমরা ভাগ করে দেখলাম, ওই সংখ্যাগুলোকে দিয়ে কি ভাগ করা যায়? যাচ্ছে না। তাহলে আমরা 5কে বলবো কি? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এখন আমরা সেম কাজটা যদি 6কে করি, তাহলে 6কে ভাগ দিব কত দ্বারা? 6কে ভাগ দিব হচ্ছে 2 দ্বারা, 6কে ভাগ দিব হচ্ছে 3 দ্বারা, 6কে ভাগ দিব হচ্ছে 4 দ্বারা, 6কে ভাগ দিব হচ্ছে 5 দ্বারা। দেখো 6কে 2 দ্বারা ভাগ করা যায়, 6কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে কি 6কে কি আর মৌলিক সংখ্যা বলা যাবে? না, 6 একটা মৌলিক সংখ্যা না। তো এই লজিক ব্যবহার করে আমরা সি প্রোগ্রামটা করব। চলো আমরা দেখি কিভাবে করি। ফার্স্টে আমরা শুরু করি সবসময় হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এরপরে হচ্ছে ইন্ট মেন। আমরা ইন্টিজার দিয়ে আগে নেই, ভেরিয়েবলগুলো নেই, আই নিব, এন নিব, তারপরে হচ্ছে আমরা কাউন্ট নামে একটা ভেরিয়েবল নেই। কাউন্ট মানে হচ্ছে কতবার ভাগ গেছে ওইটা আমরা কাউন্ট করব। কাউন্টে তাহলে যেহেতু আমরা শুরুতে মানে একটা সংখ্যা নিয়ে কাজ করতেছি, শুরুতে তো আর মানে আমরা ধরো 5 নিয়ে কাজ করতেছি, 5কে তো 2 থেকে 4 দ্বারা ভাগ দিব। শুরুতে কি ভাগ গেছে সংখ্যাটা? একবারও ভাগ জানাই, তার জন্য কাউন্টের মান আমরা 0 ধরলাম। এখন আমরা প্রিন্টএফ স্ক্যানএফ লিখি, ইন্টার এ নাম্বার, %d, %n। এখন আমরা আগে একটা লুপ চালাবো। সবসময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আয়ের মান 1 থেকে শুরু করি, কিন্তু এখানে শুরু হবে কয় থেকে? এখানে শুরু হবে 2 থেকে। কারণ আমরা 1 দিয়ে তো আর ভাগ দিতে পারবো না, 2 থেকে আমাদের ভাগ দেওয়া শুরু করতে হবে। এবং কত পর্যন্ত যাবে? যেই সংখ্যাটা আছে তার আগের সংখ্যা পর্যন্ত, তার মানে i n। তারপরে কি হবে? i++। i++ মানে হচ্ছে প্রতিবার আয়ের মান 1 করে বাড়বে। if n%i = 0, count = count + 1। if আমি পুরোটা লিখি তারপরে তোমাকে বোঝাচ্ছি। count = 0, printf prime number, else printf not a prime number, return 0। শেষ। দেখো, তুমি পুরো প্রোগ্রামটা বোঝার চেষ্টা করো। এইটুকু তো বোঝার কিছু না, এইটুকু জাস্ট হচ্ছে ইনপুট নেওয়ার জন্য ইউজ করছি। তারপরে তো এই লাইনটা বললাম, যেহেতু 2 থেকে শুরু হবে, মানে 2 থেকে ভাগ দেওয়া শুরু করব, তার জন্য আয়ের মান 2 নিছি। এন এর আগের সংখ্যা পর্যন্ত যাবে, তাই i n, আর প্রতিবার আয়ের মান 1 করে বাড়বে। তো দেখো কি হচ্ছে, ইফ ধরো এই প্রোগ্রামটা করার পরে তোমার কাছে চাইলো যে ইন্টার কি চাবে, ইন্টার এ নাম্বার। ধরো তুমি দিছো হচ্ছে 5, তাহলে কি করবে? চেক করবে, এইখানে এসে চেক করবে যে আয়ের মান কত। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2, চেক করবে 2 কি 5-এর চেয়ে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। তখন এই প্রোগ্রাম লুপের ভেতরে ঢুকবে। লুপের ভেতরে ঢোকার পরে কি হচ্ছে, ইফ আচ্ছা এখানে n%i = দিছি। তুমি অবশ্যই জানো যে কন্ডিশনের ভিতরে ইকুয়াল টু লিখতে হলে ডাবল ইকুয়াল টু দিতে হয়। তাহলে কি করবে?
n% i করবে, মানে হচ্ছে n কে i দ্বারা ভাগ করবে। n এর মান কত? n এর মান হচ্ছে 5 আর i এর মান কত? i এর মান হচ্ছে 2। দেখো 5 কে যখন 2 দ্বারা ভাগ করবে এটা কি ভাগ যায়? যায় না। তাহলে আর ও এটার ভেতরে যাবে না, ও এখান থেকে এইখানে চলে আসবে। এখানে আসার পরে i প্লাস প্লাস মানে হচ্ছে i এর মান এক বাড়াবে। এক আগে ছিল কত? i এর মান ছিল 2, এখন বাড়ে হলো 3। এখন চেক করবে 3 কি 5 এর চেয়ে ছোট? 3 যদি 5 এর চেয়ে ছোট হয় তখন এই অবশ্যই ছোট, এই এই লুপটার ভেতরে ঢুকবে। আবার কি করবে? 5 কে ভাগ দিবে হচ্ছে 3 দ্বারা। এখন তুমি বলো এটা কি ভাগ যায়? যায় না। তার মানে এখানে ও আবারও এখানে আসতে পারে না, এখান থেকে আবার এখানে আসবে। এখন আয়ের মান কত হবে বলো? 1 বাড়লে আয়ের মান হবে হচ্ছে 4। এখন আবার চেক করবে 4 কি 5 এর চেয়ে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট। তখন আবার এখানে আসবে, এটাও ভাগ যায় নাই। 5 কে ভাগ দিবে কত দ্বারা? 4 দ্বারা। 5 কে যদি 4 দ্বারা ভাগ দেয় তুমি বলো ভাগ কি যায়? না, যায় না। তো আবারও এইখানে আসতে পারবে না, এইখানে চলে আসবে। এখন আয়ের মান হচ্ছে আবার 1 বাড়বে, এখানে এসে তো আয়ের মান একবারে কত হবে? 5 হবে। এখন 5 ইজ স্মলার দ্যান 5, এটা কি সত্য? না, এটা তো মিথ্যা। তখন কি করবে? এইখানে আসবে, এখানে এসে চেক করবে ইফ কাউন্ট ইকুয়াল টু 0। কাউন্ট ইকুয়াল টু 0 মানে কি? তোমার কাউন্টের মান 0 ছিল, যদি একবারও ভাগ যাইতো তাহলে এখানে রাখছিলাম কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, তার মানে কাউন্টের মান 1 বাড়তো। কিন্তু তুমি এখন বলো একবারও কি ভাগ গেছে? তার মানে কাউন্টের মান শুরুর অবস্থায় 0 ছিল, এখনো কতই আছে? 0। তার মানে এটা তো সত্য। তাইলে ও কি করবে? প্রাইম নাম্বার হিসেবে প্রিন্ট করবে। কাকে প্রাইম নাম্বার হিসেবে প্রিন্ট করবে? এই যে এই 5 কে প্রাইম নাম্বার হিসেবে প্রিন্ট করবে। তার মানে এই প্রোগ্রামের সাহায্যে আমরা 5 কে প্রাইম নাম্বার হিসেবে প্রিন্ট করতে পারবো। এখন আরেকটা সংখ্যা দিয়ে আমরা দেখি, মানে যেটা ভাগ যাবে এরকম একটা সংখ্যা দিয়ে আমরা করে দেখি। ধরো তুমি 6 নিছো। এখন আচ্ছা এগুলো আগে মুছে দেই। তুমি যখন 6 নিবা তখন সমস্ত কাজ ও কি 5 এর পরিবর্তে এখন কি দিয়ে করবে? 6 দিয়ে করবে। যেগুলো মুছে গেছে সেগুলো আবার লিখে দিয়ে নেই আগে। দেখো এখন কি করছো? তুমি n এর মান কত দিছো? 6 দিছো। এখন চেক করবে যে হচ্ছে 2 কি 6 এর চেয়ে ছোট কিনা। হ্যাঁ ছোট। এইখানে আসবে, এইখানে আসার পরে ও কি করবে? 6 কে ভাগ করবে কত দ্বারা? 2 দ্বারা। 6 কে তো 2 দ্বারা ভাগ যায়, দেখো 3 বার ভাগ যাবে, ভাগশেষ কত হবে? 0। তার মানে এই কন্ডিশন ঠিক আছে। এইখানে এসে কাউন্টের মান 1 বাড়াবে। কাউন্টের মান আগে ছিল 0, তার সাথে 1 যোগ করলে কাউন্টের ভ্যালু হবে হচ্ছে এখন 1। আবার এইখান থেকে কোথায় যাবে? এখান থেকে এই না, এখানে এসে আয়ের মান কত হলো? 3 হলো। আয়ের মান এখন 3। চেক করবে 3 কি 6 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। আবার 6 কে, এটা তো ভাগ গেছে, আবার 6 কে 3 দ্বারা ভাগ করবে, এটাও ভাগ যাবে। এখন কাউন্টের মান আরো 1 বাড়বে, তার মানে কাউন্টের ভেতরে এখন কত আছে? 2 আছে। তারপরে এখান থেকে আবার এখানে এসে আয়ের মান কত হবে? 4 হবে। চেক করবে 4 কি 6 এর চেয়ে ছোট? 6 কে 4 দ্বারা ভাগ করবে, এটা তো আর ভাগ যায় না। সেম ভাবে আবার কি করবে? 6 কে 5 দ্বারা ভাগ করবে, এটাও ভাগ যায় না। তাহলে একটা সময় এসে আয়ের মান কত হবে? 6 হবে। 6 কি 6 এর চেয়ে ছোট? না, 6 এর চেয়ে ছোট না। তখন ও এখানে আসবে। এখন এসে চেক করবে যে কাউন্টের ভ্যালু কি 0 আছে কিনা। না, কাউন্টের ভ্যালু তো এখন আর 0 নাই, কারণ কাউন্টের ভ্যালু কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। কাউন্টের ভ্যালু যদি 2 হয় তাহলে তোর প্রাইম নাম্বার প্রিন্ট করবে না, তখন এলসটা প্রিন্ট করবে, এলস নট এ প্রাইম নাম্বার। তার মানে এই যে 6 এটা কি হিসেবে প্রিন্ট হচ্ছে? নট এ প্রাইম নাম্বার হিসেবে প্রিন্ট হচ্ছে। এবং আমরা জানি কি 6 একটা মৌলিক সংখ্যা না। এইভাবে যেই কোনো সংখ্যা মৌলিক কিনা এই প্রোগ্রামিং এর সাহায্যে ও বের করে দিতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছো। সেইটা মুছে দেই। এইটা যদি বুঝে থাকো, এখন আমি অ্যালগোরিদম করে দিব, অ্যালগোরিদমও বুঝতে পারবা। তুমি আমার সাথে সাথে খাতায় করো, তাহলে অবশ্যই তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। এখন স্টেপ 1 আমরা সবসময় স্টেপ 1 এ লিখি হচ্ছে স্টার। স্টেপ 2 তে লিখি হচ্ছে ইনিশিয়াল ভ্যালুগুলো বা ইনপুট। ইনপুট কি? এখানে ইনপুট হচ্ছে n। স্টেপ 3 তে হবে তাহলে ইনিশিয়াল ভ্যালু i ইকুয়াল টু কত? 2 আর কাউন্ট ইকুয়াল টু 0। স্টেপ 4 এ গিয়ে আমরা ফার্স্টে কি চেক করব? ফার্স্টে আমাদের এই যে কন্ডিশনটা চেক করব, আয়ের ইফ i স্মলার দেন n। এটার অ্যান্সার কয়টা হইতে পারে? এটার অ্যান্সার হচ্ছে দুইটা হইতে পারে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। এটা যদি ইয়েস হয় তাইলে কি করে?
এই কন্ডিশনটা চেক করে, তাহলে কি ইফ এই কন্ডিশনটা কি n% i ইকুয়াল টু 0, তার মানে বারবার রিপিট করবে কি রিপিট স্টেপ 6, এখানে এসে এটা চেক করবে, চেক করার পরে এটার অ্যান্সারও কয়টা হইতে পারে স্টেপ 7 এ দুইটা হইতে পারে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তখনও কি করে, এই কন্ডিশনটা মিথ্যা হইলে তখন ওই যে এই লুপ থেকে বের হয়ে, এই কন্ডিশনটা মিথ্যা হইলে এই লুপ থেকে বের হয়ে এইখানে চলে আসে, তাই না? তাহলে আমরা লিখি স্টেপ 8 ইফ সেই কন্ডিশনটা কি কাউন্ট ইকুয়াল টু 0, এটারও দুইটা অ্যান্সার হইতে পারে, এগুলো পরে লিখতেছি। স্টেপ 9 এটা যখন সত্য হয় তখন কি করে প্রিন্ট করে দেয় প্রাইম নাম্বার হিসেবে, আর যখন এটা মিথ্যা হয় তখন প্রিন্ট করে নট এ প্রাইম নাম্বার হিসেবে। আর স্টেপ 10 গিয়ে এন্ড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটা যখন মিথ্যা হয়েছিল, এই যে এখান থেকে কোথায় আসছে ইফ কাউন্ট ইকুয়াল টু 0, এটা কয় নাম্বার স্টেপে আছে 8 নাম্বার স্টেপ, তাহলে গো টু স্টেপ 8। আর এইটা যখন সত্য হয় তখনও কি করে দেখো তো, এই কন্ডিশনটা যখন সত্য হয় তখন কি করে কাউন্টের মান বাড়ায় এবং এখান থেকে আবার কোথায় যায় এখানে আসতো, তাই না? তাহলে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 এবং আই ইকুয়াল টু আই প্লাস 1। আর এইটা যখন মিথ্যা হয় তখনও কি করতো এইখান থেকে এইখানে আসতো, তখন আর কাউন্টে যাইতো না, শুধুমাত্র আয়ের মানটা বাড়াইতো। তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 1। দেখো তুমি অ্যালগোরিদমটা বুঝছো কিনা? অ্যালগোরিদমটাতে কি করলাম, আগে হচ্ছে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 তে ইনপুট হচ্ছে এখানে কি n হচ্ছে ইনপুট, তারপরে ইনিশিয়াল ভ্যালুগুলো i এর ভ্যালু হচ্ছে 2 এবং কাউন্টের ভ্যালু হচ্ছে 0, তারপরে এসে চেক কন্ডিশন চেক করে ইফ i স্মলার দেন n, এটা সত্য হলে কি করে, এটা সত্য হলে ও ডাইরেক্ট হচ্ছে এই যে এইখানে আছে, এইখানে এই স্টেপটা কোথায়, স্টেপটা আছে স্টেপ 6 এ, তাহলে রিপিট করবে, বারবার চলতে থাকবে এটা রিপিট স্টেপ 6। এবং স্টেপ 6 এটা মিথ্যা হলে কি করে, এটা মিথ্যা হলে ও ডাইরেক্ট হচ্ছে এইখানে চলে আসে, এইখানে চলে আসে, এটা কয় নাম্বার স্টেপে আছে, এটা আছে হচ্ছে স্টেপ 8 এ, তাহলে গো টু স্টেপ 8। স্টেপ 8 এ আবার এটা সত্য হলে প্রাইম নাম্বার হিসেবে প্রিন্ট করে, আর এটা মিথ্যা হলে কাউন্টের মান যদি 0 না হয় তাহলে নট এ প্রাইম নাম্বার হিসেবে প্রিন্ট করে। আর এইখানে যেটা n%i ইকুয়াল টু 0, এটা সত্য হলে কি করে, এটা সত্য হলেও কাউন্টের মান বাড়ায় এবং আয়ের মান বাড়ায়, এই যে কাউন্টের মান বেড়েছে এবং আয়ের মান বাড়ছে। আর এটা মিথ্যা হলে কি করে, ও শুধুমাত্র আয়ের মান বাড়ায়। দেখো তাহলে তোমার এই একটি সংখ্যা মৌলিক কিনা তার অ্যালগোরিদম আমরা শিখলাম কিনা, বুঝতে পারছি কিনা। এটা ফার্স্ট টাইমে যদি না বুঝে থাকো, তোমাকে আমি যে থিওরিটা বুঝাইছিলাম ওই থিওরিটা খাতায় তোলো, তারপরে পাশাপাশি তুমি কি সি প্রোগ্রামটা দেখো, অ্যালগোরিদমটা দেখো, তুমি অবশ্যই বুঝতে পারবা। এখন আমরা ফ্লো চার্টটা করি, ফ্লো চার্টটা অনেক বড় হবে বুঝছো, এটা মুছে দেই, এটা মুছে দিয়ে এইখানে ফ্লো চার্টটা মানে এই বড় জায়গাটাতে ফ্লো চার্টটা করি, তাহলে করতে সুবিধা হবে না। দেখো আমরা কি করব, শুরুতে সবসময় স্টার্ট, তারপরে কি করব ইনপুট ছিল আমাদের, ইনপুট কি ছিল, ইনপুট ছিল হচ্ছে n, তারপরে কি হয়, তারপরে আমাদের ইনিশিয়াল ভ্যালু যেগুলা সেগুলো কি i ইকুয়াল টু 2 আর কাউন্ট ইকুয়াল টু কি 0। এরপরে আমরা হচ্ছে কন্ডিশন দেখি, কি কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনটা কি ইফ i স্মলার দেন n, এই কন্ডিশন সত্য হইলেও কি কি যেন করে, এই কন্ডিশন সত্য হইলে ও হচ্ছে আরেকটা কন্ডিশন চেক করে, সেটা কি ইফ n%i ইকুয়াল টু 0। আর এই কন্ডিশন মিথ্যা হইলেও কি করে, এটা একটু দূরে নিয়ে যায়, ও হচ্ছে আরো একটা কন্ডিশন চেক করে, সেই কন্ডিশনটা কি ইফ, এই যে এই কন্ডিশন মিথ্যা হইলেও ডিরেক্ট এখানে চলে আসে, ইফ কাউন্ট ইকুয়াল টু 0, এটার অ্যান্সার আবার কয়টা হইতে পারে, এটার অ্যান্সার আবার দুইটা হইতে পারে। ইয়েস হইলে কি করে প্রিন্ট প্রাইম নাম্বার, আর নো হইলে কি করে প্রিন্ট নট এ প্রাইম নাম্বার। তারপরেও কি করে এই দুইটার থেকে যে কোনো একটা অ্যান্সার হইতে পারে, একটা কমন কানেক্টর রেখে এন্ড করে দিলাম। এখন
এইটা সত্য হইলে কি হয়, এই কন্ডিশনটা সত্য হইলে কি হয়, এই কন্ডিশনটা সত্য হইলে কাউন্টের মান বাড়ে, ইয়েস কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, আর কি হয়, আয়ের মানটা বাড়ে, আই ইকুয়াল টু আই প্লাস 1। আর এই কন্ডিশনটা মিথ্যা হইলে কি হয়, কাউন্টের মানটা বাড়ে না, আয়ের মানটা বাড়ে, কন্ডিশন চেক করে। তার মানে কি, শুধুমাত্র নো হইলে শুধুমাত্র এই যে কি আয়ের মানটা বাড়বে, হ্যাঁ কাউন্টের নো হইলে এই কন্ডিশনটা মিথ্যা হইলে এইখানে আর যাবে না, এইখান থেকে এইখানে আসবে। এবং এই সিস্টেমটা কি রিপিট হইতে থাকে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই আয়ের মানটা এন এর মানের চেয়ে কি ছোট আছে। তাহলে দেখো এই প্রোগ্রামটা তুমি পাশাপাশি হচ্ছে সি প্রোগ্রামটা করো, তারপর হচ্ছে অ্যালগোরিদমটা করো, ফ্লোচার্ট করো, আমি ইনশিওর করতেছি তুমি অবশ্যই বুঝতে পারবা। হ্যাঁ এখানে আবার একটু বুঝাই, স্টার্ট শুরু করলাম, ইনপুট নিলাম এন, ইনিশিয়াল ভ্যালুটা আই ইকুয়াল টু 2, কাউন্ট ইকুয়াল টু 0। ফার্স্টে চেক করবে যে আয়ের মানটা এন এর মানের চেয়ে ছোট কিনা, এটা যদি সত্য হয় তাহলে ও পরের কন্ডিশনে চেক করবে এন পার্সেন্ট আই, মানে হচ্ছে এন এর মানটাকে আয়ের মান দিয়ে ভাগ করা যায় কিনা। যদি সত্য হয় ও কাউন্টের মান বাড়ায় এবং আয়ের মান বাড়ায়, আর যদি মিথ্যা হয় তাহলে ও কি করে, শুধুমাত্র আয়ের মান বাড়ায়, আবার কন্ডিশন চেক করে। আর এই যে বড় ফার্স্টের যে কন্ডিশনটা আছে এটা মিথ্যা হলে কি করে, ও চেক করে যে হচ্ছে কাউন্টের মানটা এখনো শূন্য আছে কিনা। যদি শূন্য হয় তাহলে প্রাইম নাম্বার হিসেবে প্রিন্ট করে, আর যদি শূন্য না হয় মানে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে নট এ প্রাইম নাম্বার হিসেবে প্রিন্ট করে, তারপরে শেষ করে দেয়। তো আশা করতেছি তোমরা সবাই আজকের ক্লাসটা বুঝছো, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায়, এইচএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষায় বোর্ড সামনে যে বোর্ড এক্সাম এটাতে আসতে পারে, এবং 27 ব্যাচ তোমাদের যে সামনে হচ্ছে ইয়ার চেঞ্জ এক্সাম সেখানেও সি প্রোগ্রাম যদি সিলেবাসে থেকে থাকে তাহলে আসতে পারে। তো সবাই প্রোগ্রামটা সি প্রোগ্রাম, অ্যালগোরিদম, ফ্লোচার্ট তিনটাই ভালো মতো করে রাখো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।